সৃজনশীল প্র্যাকটিস করবো। ফার্স্ট অফ অল কি প্র্যাকটিস করবো? সৃজনশীল। সৃজনশীল আজকে এই অধ্যায়টা সৃজনশীল পাঁচটা সৃজনশীল তোমাদের সামনে তুলে ধরবো। পাঁচটা সৃজনশীল 5 রকমের এবং 5 ক্যাটাগরির, যাতে করে এই 5টা সৃজনশীল পড়লে তোমরা তোমাদের পরীক্ষায় খুব ইজিলি লিখতে পারো। এবার তোমরা বলো, সৃজনশীল লেখার নিয়ম কি তোমরা জানো? একটু আমাকে বলো। আমি আগে আজকে নিয়ম শিখাবো, দেন সৃজনশীল তোমাদেরকে বুঝাবো। তোমরা কি কেউ জানো যে সৃজনশীল লেখার নিয়ম কিভাবে? ওকে, ইশরাক লিখছে না স্যার জানে না। আচ্ছা ঠিক আছে। সৃজনশীল লেখার 4টা ধাপ থাকে, 4টা ধাপ। একটা হচ্ছে তোমার সংক্ষিপ্ত, বা যেটাকে বলতেছে ক, জ্ঞানমূলক। খ হচ্ছে তোমার, এটাও মূলত জ্ঞানমূলক। ঘ হচ্ছে অনুধাবন এবং ঘ হচ্ছে প্রয়োগ। ঠিক আছে। সো আমরা মূলত কতে যেটা দেখি সেটা মূলত 1 লাইনের হয়, আর এই 1 লাইনের জন্য এখানে ক এর মার্ক হচ্ছে মাত্র 1। একটা সৃজনশীলে 10 নাম্বার থাকে, 10 নাম্বার, এবং 10-এর মধ্যে কতে থাকে 1, খতে থাকে 2, গতে থাকে 3, ঘতে থাকে 4। টোটাল কত হলো? 10। কয় যেটা আছে ওইটা 1 নাম্বারের শেষ, 1 লাইনে। ক্ষয় যেটা আছে এটা মূলত আমাদের প্রায় 5 থেকে 6 লাইন লিখতে হয়। গয় যেটা আছে সেটা 1 পেজের মতো লিখতে হয়, এবং ঘয় যেটা আছে সেটা 1 পেজের একটু বেশি লিখতে হয়। সো এটা হচ্ছে মান বন্টন, এবং এই মান বন্টন অনুযায়ী তোমাদের প্রত্যেকটা সৃজনশীলের একটা কইরা তোমার কি আছে, সময় আছে, সময় নির্ধারণ আছে। 10 মার্কের যে সময়টা আছে, বা 10 মার্কের যেই সৃজনশীলটা, ওইটা সময় হাইয়েস্ট গেলে 13 থেকে 14 মিনিট তুমি পাবা আর কি। ঠিক আছে, হয়তো বা পাবা, এবং 17 মিনিটও পাইতে পারো। কিন্তু আমি সাজেস্ট করব তোমাদের যাতে 15 মিনিটের মধ্যে একটা সৃজনশীল কি হয়, শেষ হয়ে যায়। এতে করে যদি তোমাদের কতে 1 মিনিট, খতে 2 মিনিট, গ এবং ঘ এই দুইটা হচ্ছে তুমি বাকি যে 10-11 মিনিট থাকে এটা মিক্স আপ করে তারপর লেখার নিয়ম। সো এই পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো যে একটা সৃজনশীল লেখার ধরন কিরকম লিখতে হয়? আমাকে একটু জানাও সবাই প্লিজ, যে আসলে একটা সৃজনশীল কিভাবে লিখতে হয়। সবার রেসপন্স আমি চাই, যাতে করে সবাই তোমরা লিখতে পারো এবং মেসেজ দিতে পারো। ঠিক আছে। ওকে, ফাতিমা ফারুক রাফা বলছে জি স্যার বুঝতে পারছি। অ্যানি বারোই জি স্যার বুঝতে পারছি। সুব্রানা ইয়াসমি বলছে জি স্যার বুঝতে পারছি। ওকে, সবাই মোটামুটি বুঝতে পারছো। সো এবার বাকি যারা আছো তারা কিন্তু একটু রেসপন্স করবা প্লিজ। তোমরা কিন্তু রেসপন্স না করলে কিন্তু জিনিসগুলো খারাপ দেখা যায়, এবং যেহেতু অনলাইন ভিত্তিক সবার রেসপন্সিবল বা অনেক বেশি, সবাই রেসপন্স বেশি বেশি করবা। ঠিক আছে, চলো আমরা একটু শেয়ারে যাই। সো যাদের সাথে আমার এখনো পরিচয় হয় নাই, যাদের সাথে আমাদের এখনো পরিচয় হয় নাই, আমি তার সাথে পরিচয় হয়ে নেই। সবাইকে আমার স্ক্রিন শেয়ার দেখছো? সবাইকে আমাকে জানাও তো স্ক্রিন শেয়ারটা দেখছো নাকি না। অবশ্যই দেখার কথা স্ক্রিন শেয়ারটা। আচ্ছা, ওকে, দেখো এখানে বলছে আমি মূলত, আমার নাম এস এম রাকিবুল হাসান রাকিব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। হ্যাঁ, এবং অনার্স পাশ করছি আলহামদুলিল্লাহ। সামনে মাস্টার্স করার ইচ্ছা একটা আছে ইনশাল্লাহ। এবং আজকে যে তোমাদের সাবজেক্টটা আছে সেটা হচ্ছে সাধারণ বিজ্ঞান। তো মূলত আমি 9 এবং 10-এর যারা কমার্স এবং আর্টস আছো তাদের হচ্ছে আমি বিজ্ঞান নেই। এবং আমি যদি আমার ব্যাকগ্রাউন্ড বলি, আমার 9-10 ছিল সায়েন্স, কলেজেও ছিল সায়েন্স, মানে এইচএসসি তে। ঠিক আছে। সো এই যে সায়েন্স রিলেটেড যে পড়াশোনা, এই জন্য আমি মূলত তোমাদের বিজ্ঞান সাবজেক্টটা পড়াবো। ওকে, তো বিজ্ঞান সাবজেক্টে আজকে যে টপিকটা সেটা হচ্ছে হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য। এই অধ্যায়ের আজকে কিছু কিছু সৃজনশীল আমরা প্র্যাকটিস করব ইনশাল্লাহ, কিছু সৃজনশীল। এবং এই সৃজনশীলগুলা মোস্ট প্রবাবিলিটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। 5 ধরনের সৃজনশীল আমি খুঁজে বের করছি, যেটার থেকে তোমাদের প্রশ্নগুলো আসতে পারে বা আসবে মাস্ট। সেটা তোমাদের স্কুলে হতে পারে, সেটা তোমাদের বোর্ডে এসএসসি তেও থাকতে পারে। তবে আমি এখানে 5টা সৃজনশীল দেওয়ার মেইন কারণ হচ্ছে 5 ক্যাটাগরির মতো সৃজনশীল আমি বানিয়ে তোমাদেরকে দিব লেকচার শিট হিসেবে, এবং এটা আমি আজকে তোমাদেরকে পড়াবো। ওকে, প্রথমত আসো আমরা একটা উদ্দীপক পড়ি, এবং উদ্দীপকটা পড়ার জন্য আমার একজন স্টুডেন্টের হেল্প লাগবে। সেই স্টুডেন্টের নাম হচ্ছে, আমি বলবো তাসফিয়া খান। তোমাকে আমি আনমিউট করছি। তাসফিয়া খান, তোমাকে আমি আনমিউট করছি। তুমি কি আমার কথা শুনতে পারছো? জি স্যার।
ওকে, তাহলে তুমি বলো তাসফিয়া খান, এই যে উদ্দীপক, এই উদ্দীপকটা একটু পড়ো। তাসফিয়া খান, তুমি কি অফ হয়ে গেলা? হ্যালো, স্যার হ্যাঁ শোনা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বলো তুমি এই উদ্দীপকটা পড়ো। জি। হিমেল সড়ক দুর্ঘটনায় আহত হলো এবং তার প্রচুর রক্তক্ষরণ হলো। ডাক্তার বলল রোগীর জরুরি রক্ত প্রয়োজন এবং রক্ত সংগ্রহণের পূর্বে রক্তের গ্রুপিং করিয়ে নিতে বলেন। ক, আচ্ছা। হুম। সিস্টল কি? তারপর খ। খ, হাই প্রেশারের হাইপার 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 টেনশন। হ্যাঁ, হাইপারটেনশন কারণ কি ব্যাখ্যা করো। ডক্টর রক্ত সংরক্ষণের পূর্বে রক্তের গ্রুপিং করিয়ে নিতে বলেন, কেন ব্যাখ্যা করো। খ, ওকে হিমেল কি তার রক্তের গ্রুপ ব্যতীত অন্য কোনো গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে, বিশ্লেষণ করো। ওকে ওকে, ঠিক আছে, তুমি মাইকটা অফ করো দয়া করে। আচ্ছা, এই যে কোয়েশ্চেনটা আমি বললাম, এটা কিন্তু একটা রক্ত রিলেটেড একটা কোয়েশ্চেন। রক্ত, এখন রক্ত রিলেটেড কোয়েশ্চেনও কিন্তু আমাদের এই অধ্যায়ে আছে, এবং এই অধ্যায়ে রক্ত নিয়েও সম্পর্কে কথা আছে। তো রক্ত মূলত তিন প্রকার আমরা পড়ছিলাম। একটা হচ্ছে কি লোহিত রক্তকণিকা, একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে অনুচক্রিকা। তো এইখানে রক্তের একটা গ্রুপিং নিয়েও আমরা কিন্তু পড়ছিলাম, যে এ পজিটিভ, এ বি পজিটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, ও পজিটিভ, এ বি পজিটিভ, এগুলোকে আমরা আলোচনা করছিলাম, রাইট? এই যে আলোচনা করছিলাম এই রিলেটেড যে সৃজনশীল হবে, এটা এখান থেকে আমি দিছি। তো প্রথমে আসো, যদি আমি একটু সলভে যাই, সেটা হচ্ছে সিস্টল কি। আচ্ছা, সিস্টল এবং ডায়াস্টল দুইটা জিনিস আছিল, সিস্টল এবং ডায়াস্টল। সিস্টল মানে আমি বলছিলাম সংকোচন। সিস্টল মানে কি বলছিলাম আমি? সংকোচন। যেমন ধরো, আমি বলছিলাম যে সিস্টলের দন্ত্যাস প্রথমে আসে, তার মানে সংকোচনেরও দন্ত্যাস প্রথমে আসে। তো আমি এইভাবে বলছিলাম যে সংকোচন মানে হচ্ছে সিস্টল, তার মানে যে হৃৎপিণ্ডের সংকোচন ঘটে সেটাকে বলা হইতেছে সিস্টল। এতটা কি বুঝতে পারছো? এটা আমাকে মেসেজে জানাও তো, বুঝতে পারছো নাকি না। সিস্টল হলো হৃৎপিণ্ডের সংকোচন একটা এরিয়া। ওকে, ঠিক আছে। এবার আসো হাইপার টেনশন কি। হাইপার টেনশন বলছে উচ্চ রক্তচাপকে ডাক্তারি ভাষায় হাইপার টেনশন বলা হয়। আসলে উচ্চ যে রক্তচাপ বা যেটা হচ্ছে হাই প্রেশার, এটাকে ইংরেজি টার্ম তো আছে হাই প্রেশারই, সাথে ডাক্তারি ভাষায় এটাকে বলা হইতেছে হাইপার টেনশন। ওকে সাইবা লামিয়া, আমি আবার বলি যে তুমি আসলে তেমন বুঝবা না আজকে, হয়তো তুমি নতুন এর জন্য আর কি। তারপর আমি আবার বলতেছি যে হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হইতেছে সিস্টল। হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হইতেছে সিস্টল। সংকোচন মানে হচ্ছে চুপকে যাওয়া। আমি আবার একটু বলি, হৃৎপিণ্ড কাজ করে হচ্ছে পাম্পের মতো। কিসের মতো? পাম্পের মতো। পাম্প যেরকম একবার বড় হয় আবার চিপকে যায়, বড় হয় চিপকে যায়। এই যে বড় হচ্ছে এটাকে বলা হইতেছে প্রসারণ, এই যে একসাথে অ্যাডজাস্ট হয়েছে এটাকে বলা হইতেছে সংকোচন। তার মানে হৃৎপিণ্ড যখন একসাথে এভাবে অ্যাডজাস্ট হইতেছে এটা হচ্ছে সংকোচন, এবং এই সংকোচন কে বলা হইতেছে সিস্টল। দেখো বুঝছো নাকি? ঠিক আছে, এবার আসো, ডাক্তারি ভাষায় বলতেছে হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনের প্রকৃত কারণ আজ জানা যায়নি। তবে অতিরিক্ত শারীরিক ওজন হলে, মেদবহুল শরীর হইলে, মানে যাদের চর্বি বেশি, যাদের ভুঁড়ি বেশি, তাদের মূলত এই হাইপার টেনশন গুলা বেশি হয়ে থাকে। ঠিক আছে, তারপর আচ্ছা স্যার আবার বুঝাইতে বলতেছে, কোনটা বুঝাবো, সেটা হচ্ছে সিস্টল। বলছে সিস্টল কি। সিস্টল হলো হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত ভাবে সংকোচন ঘটনাকে বলা হইতেছে সিস্টল। আচ্ছা, তোমরা যারা মানে ছিল না এর আগের ক্লাসে, তারা আসলে অতটা বুঝতে পারবা না। তারা একটু কাইন্ডলি আগের রেকর্ডটা একটু দেখে নিবা, দেন আজকের রেকর্ডটা একটু দেখবা। কারণ হচ্ছে যে যদি আমি নর্মালি এভাবে বুঝাই তোমাকে, তাহলে পুরো চ্যাপ্টারটা আমাকে আবার তোমাদেরকে বুঝাতে হবে। তো আশা করব তোমরা একটু রেকর্ডটা দেখবা, যাতে করে যারা আসলে ছিল তারা কিন্তু একটু পিছিয়ে যাবে আর কি, তাই তো। আচ্ছা, এবারে হাইপার টেনশন কি, যে অতিরিক্ত শরীর ওজন থাকতে হবে মাস্ট, মেদবহুল শরীর হতে হবে,
অতিরিক্ত লবণ খাইলে এরকম হইব, অপর্যাপ্ত শারীরিক পরিশ্রম থাকলে, ডায়াবেটিস থাকলে এবং মানসিক চাপগ্রস্ত থাকলে মূলত কোলেস্টেরল, কোলেস্টেরল মানে হচ্ছে তোমার ওই শরীরের ভিতরে চর্বি থাকে, এই চর্বিকে বলা হইতেছে কোলেস্টেরল। এই কোলেস্টেরল পরিমাণ বেড়ে যায়, এই কোলেস্টেরল পরিমাণ যদি বেড়ে যায় তখন মূলত হাইপারটেনশনটা হয়ে থাকে। ঠিক আছে, ওকে। এবার গতে কি বলছে, ডাক্তার রক্ত সংগ্রহের পূর্বে, পূর্বে মানে আগে, রক্তে গ্রুপিং করে নিতে বললেন কেন, রক্তে গ্রুপটা কেন দরকার? উদ্দীপকে ডাক্তার রক্ত সংগ্রহ পূর্বে রক্তে গ্রুপিং করে নিতে বললেন কারণ যখন কোনো কারণে মানুষের দেহে, বুঝছো, মানুষের দেহে থেকে রক্ত নিয়ে অসুস্থ মানুষের দেহে রক্ত প্রদান করতে হয়, কিন্তু এক ব্যক্তির দেহ থেকে রক্ত অন্য ব্যক্তির দেহে প্রদান করতে হলে উভয় ব্যক্তির রক্ত সমবিভাগের হতে হবে। মানব দেহের বাহিরে দাতা এবং গ্রহীতা রক্ত মিশ্রিত করে দেখা গেছে যে কোনো কোনো ক্ষেত্রে উভয় রক্তে স্বাভাবিকভাবে মিশে নেয়, আবার কোনো কোনো ক্ষেত্রে দাতা এবং গ্রহীতা উভয় রক্ত স্বাভাবিকভাবে না মিশে কণিকাগুলো গুচ্ছবত হয়। তার মানে আমি কি বললাম, এটা বুঝাইছে এরকম যে আমরা যখন রক্ত গ্রুপ করব, গ্রুপিং, আমরা জানি যে আমাদের এক একজনের রক্তের গ্রুপ এক এক রকম। কারো রক্তের গ্রুপ আছে এ, কারো রক্তের গ্রুপ বি, আবার কারো রক্তের গ্রুপ ও, কারো রক্তের গ্রুপ এ বি। ঠিক আছে, তো এক একটা রক্তের গ্রুপ এক এক রকম, কিন্তু রক্তটা দেওয়ার আগে আমাদের আলোচনা করতে হবে বা আমাদের বুঝতে হবে রক্তটা শুদ্ধ আছে নাকি, পরিশুদ্ধ আছে নাকি। যদি পরিশুদ্ধ থাকে তাহলে যে রক্ত নিবে তাকে রক্তটা সহজে দেওয়া যাবে। আর যদি রক্তটা পরীক্ষা না কইরা দেয় তাহলে সেখান থেকে প্রচুর পরিমাণে রক্তের, এইখানে বলছে সমবিভাগ হতে পারে, এবং এই সমবিভাগ হতে গেলে তখন রক্তটা মিশ্রিত হয়ে রক্তটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের রক্ত দেওয়ার আগে রক্তের গ্রুপিংটা জানা দরকার, এবং ওই রক্তটা কি দেওয়া যাবে নাকি না সেটাও এনশিওর হওয়া দরকার। তো গ নাম্বার কি তোমরা বুঝতে পারছো, আমাকে একটু বলো। আচ্ছা, দাতা এবং গ্রহীতা জিনিসটা কি? দাতা হচ্ছে, দাতা হচ্ছে রক্ত যে দেয়, যেমন আমি হচ্ছে দাতা, একজনের রক্ত লাগবে, সে হচ্ছে গ্রহীতা। তার মানে আমি ও পজিটিভের দাতা, আর হচ্ছে ওই হচ্ছে ও নেগেটিভের দাতা। তার মানে আমি ওকে রক্ত দিচ্ছি, তার মানে ওই হচ্ছে গ্রহীতা এবং আমি হচ্ছে দাতা। ক্লিয়ার? আচ্ছা, মুনতাসির স্যার বুঝতে পারি নাই। আচ্ছা, মুনতাসির তুমি কোনটা বুঝো না আমাকে একটু বলো, তোমাকে আমি মিউট অন করে লাগলে বলো, তুমি যে কোন জিনিসটা বুঝো না আমাকে বলো তুমি। মুনতাসির তোমার কিন্তু অন করা আছে, তুমি বলতে পারো, সমস্যা নাই, তুমি কোন জিনিসটা বা কোন জায়গায় বুঝো নাই সেটা বলো। আমরা প্রত্যেকটা স্টুডেন্টের আমরা কথা শুনবো, সমস্যা নাই, তুমি বলো। মুনতাসির গ নাম্বারটা, আচ্ছা গ নাম্বারটা কি বলছে আমি বলি, যে গ্রুপিং করাটা কেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে যখন কোনো কোনো কারণে মানুষের দেহে রক্ত কমে যায় বা কোনো কারণে দেহে রক্তের প্রয়োজন পড়ে, তখন অন্য দেহ থেকে আমরা রক্তটা নেই। এখন এই যে অন্য দেহ থেকে যে রক্তটা নিতাছি, এটা কিন্তু একটা অসুস্থ মানুষের দেহ থেকে রক্ত নিতে পারবো না। এবং যে রক্ত নিলে আমরা গ্রুপিংই জানি না, আমরা গ্রুপ জানি না তার রক্তে গ্রুপ কি, সেটাও কিন্তু আমরা নিতে পারবো না। যদি নেই তাহলে কিন্তু আমরা যার থেকে নিতেছি ওইখান থেকে কিন্তু আমরা আবার অসুস্থ হয়ে পড়বো। এই যে অসুস্থ হয়ে পড়তেছে, রক্ত স্বাভাবিকভাবে নিতে পারবে না, ওইখান থেকে একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেটা এমনকি মারাও যেতে পারে, রক্ত ম্যাচ না খাওয়ার কারণে এবং রক্ত অসুস্থ হওয়ার কারণে। দেখো, বুঝছো নাকি? ওকে, মুনতাসির বুঝতে পারছে, ঠিক আছে। এবার আসো ঘ নাম্বার কি বলছে, ডাক্তার রক্ত সংগ্রহের পূর্বে রক্তে গ্রুপিং, গ্রুপিং কেন করিয়ে নিতে বললেন। এখন ধরো গ্রুপিংটা কেন করে, আমরা অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, এটা আর আগে আলোচনা করছিলাম, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি। তো তোমরা যারা আসলে ক্লাসে ছিল না তারা একটু বইটা আবার পড়বা, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি জিনিসটা কি। তারপর একটু যদি ক্লিয়ারলি করি, অ্যান্টিজেন মানে হচ্ছে, আমি একটা উদাহরণ দিছিলাম
যে ঘরের ভিতরে একটা চোর চুরি করতেছে। এখন ওই চুরি করার জন্য আমরা কি করলাম, যারা ঘরের মানুষ আছে তারা মানে দেখলাম, দেখে তাদেরকে মাইর দিলাম। ঠিক তেমনি আমাদের বডিতে যখন একটা অ্যান্টিজেন প্রবেশ করে বা একটা রোগ জীবাণু প্রবেশ করে বা একটা রোগ প্রবেশ করে, তখন এটাকে সুরক্ষা করার জন্য একজন থাকে, তার নাম হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডির কাজ কি? ওই অ্যান্টিজেনকে মেরে ফেলা। এটা হচ্ছে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি। দেখো, বুঝতে পারছো নাকি? স্যার, আপনার কথাই বুঝতে পারছি, টপিকটা আসলে কি। আচ্ছা, টপিক বলতে আজকে সৃজনশীল টপিক। হুম। আমরা হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য, এই যে অধ্যায়, এই অধ্যায় সৃজনশীল আজকে আমরা দেখতেছি, কারণ এই অধ্যায় আমাদের শেষ। আমরা আজকে সৃজনশীল প্র্যাকটিস করতেছি। এই, ঠিক আছে। ওকে, তাহলে আমরা অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি বুঝলাম। এখন এই যে অ্যান্টিজেন এবং এই যে অ্যান্টিবডি আছে, এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি এক একটা রক্তের ধরন এক এক রকম। যেমন ধরো এখানে বলছে এ রক্তে গ্রুপের এ অ্যান্টিজেন, বি রক্তে গ্রুপে বি অ্যান্টিজেন, এবি রক্তে গ্রুপে উভয় অ্যান্টিজেন থাকে এবং কোনোটি একই ধরনের অ্যান্টিবডি থাকে না। ও রক্তে গ্রুপে যেহেতু কোনো অ্যান্টিজেন নাই, সেহেতু এই রক্তরসে অ্যান্টি এ অ্যান্টি বি উভয় অ্যান্টিবডি থাকে। তো এগুলো হচ্ছে মুখস্থ জিনিস। এই যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, কোন রক্তের গ্রুপে অ্যান্টিজেন আছে, কোন রক্তের গ্রুপে অ্যান্টিবডি আছে, এগুলোর একটা দেখবা বইয়ের ছক আছে। ওই ছকটা তোমাদের পড়তে হবে এবং জানতে হবে এ গ্রুপের রক্তে অ্যান্টিজেন আছে, বি গ্রুপের রক্তে বি অ্যান্টিজেন আছে, এবি গ্রুপে দুইটা অ্যান্টিজেন আছে এবং এইখানে আবার কোনোটা অ্যান্টিবডি নাই। তো এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? তোমরা যদি এগুলো মুখস্থ না করো তাহলে কিন্তু হবে না। কোন ছক ভাইয়া? আচ্ছা, ছকটা আসলে তোমাদের বইয়ের ভিতরে আছে। এ বি, এ বি এরকম একটা ছক আছে। বইটা যদি আমি পারি শেয়ার করে তোমাকে দেখাবো যে কোন জায়গায় দেওয়া আছে লাস্টের দিকে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো সৃজনশীল 2 নাম্বার আমরা দেখি। 2 নাম্বার সৃজনশীল যদি আমরা একটু দেখি, আমি একজনকে পড়াবো, সেটা হচ্ছে বায়েজিদ। তুমি কি আসো? বায়েজিদ, তুমি কি আসো? একটু আমাকে বলো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোমার, বলো। জি স্যার, আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে, তুমি একটু 2 নাম্বার সৃজনশীল একটু পড়ো। হৃদয় বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে হঠাৎ পড়ে গেল। এতে হুম। তার হাঁটু কেটে লাল বর্ণের তরল যোজক কল নির্গত হওয়া শুরু করলো। ক, হুম। উচ্চচাপ কি? উচ্চ রক্তচাপ কি? খ, হুম। এনিমি এনিমিলিয়া এনিমি এনিমিনি এনিমিয়া কি? রাইট, রাইট। হুম, তারপর হৃদয় বুঝ হাঁটুর উক্ত তরল যোজক কলা কিভাবে জমাট বাঁধে বর্ণনা হুম। করো। উক্ত হুম। রক্ত তরল উপস্থিত আর এইচ ফ্যাক্টরের গুরুত্ব বিশ্লেষণ করো। আচ্ছা, তুমি মাইকটা অফ করো। আচ্ছা, একজন কোয়েশ্চেন আমাকে বলছে যে স্যার এটা কোন অধ্যায়? এটা হচ্ছে হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য সাধারণ বিজ্ঞানের, এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 3। যে আসলে কেবল জয়েন হলো তার জন্য আমি কি বললাম আর কি। সো এই যে সৃজনশীলটা আছে, এই সৃজনশীলটা মূলত, আচ্ছা মাইকটা অফ করো সবাই। এই যে সৃজনশীলটা আছে, এই সৃজনশীলটা প্রথম যে কোশ্চেন সেটাকে বলতেছে রক্তচাপ কি। তো বারবার আমি একটু বলি যে শরীর ও মনের, আমাদের তো শরীরও আছে আবার কি আছে, মনও আছে। স্বাভাবিক অবস্থায় রক্তচাপ যদি বয়সের জন্য নির্ধারিত মাত্রার উপরে অবস্থান করতে থাকে, তবে তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন হিসাবে গণ্য করা হয়। যেমন ধরো আমাদের বয়স এখন ছোট, আমরা বা তোমরা এখন ছোট, বয়স যখন আস্তে আস্তে বাড়তে থাকবে, তখন তোমাদের চিন্তা বাড়তে থাকবে, তখন তোমার মানসিক অবক্ষয় ঘটতে থাকবে, তখন তোমার কাছে মনে হবে যে না, আমার একটু প্রবলেম হইতেছে, আমি হতাশ হয়ে যাইতেছি। এই যে জিনিসগুলো যখন তুমি একসাথে ভাবতে থাকবা, তখন যে একটা প্রেসার ক্রিয়েট হয়, সেটাকে বলা হইতেছে হাই প্রেসার বা রক্তচাপ বা উচ্চ রক্তচাপ। এবং এই উচ্চ রক্তচাপের ইংরেজিকে বলা হইতেছে হাইপারটেনশন। দেখো, বুঝতে পারছো নাকি?
আচ্ছা, আজকে তোমাদের লাস্ট ক্লাস এবং আজকে তোমাদের সাথে ঈদের আগে লাস্ট ক্লাস আর কি। ক্লাস শেষে 10 মিনিটের মধ্যে আমরা একটু গল্প করব, একটু আড্ডা দিব, যাতে করে ঈদের যে সামনে আমরা তো আর একসাথে ঈদটা কাটাইতে পারতেছি না, সো সবাই মিলে একটু গল্প করবো আর কি, ঠিক আছে? সো তুমি একটু ধৈর্য ধরো, যে আসলে আমরা যত দ্রুত পড়তে পারবো আর কি, ঠিক আছে? কারণ 5টা সৃজনশীল আজকে যে 5টা পড়তে হবে এরকম না, অল্প অল্প করে পড়তেছি। তোমরা তো এই লেকচার শিট দিলে তো পারবা নাকি, পড়তে তো পারবা অ্যাটলিস্ট? বলো তোমরা, একটু তোমাদের উপর ডিপেন্ড করে। জি স্যার। হুম। তো তোমরা যদি পড়তে পারো, আমার যে একবারে 5টাই পড়াইতে হবে এরকম না, আমি জাস্ট যে কয়টা পারি এই টাইমের মধ্যে বুঝাই দিব, এবং 10 মিনিটের জন্য আমরা একটা আড্ডা দিব, ঈদের আগে একটু আড্ডা, ঠিক আছে? ওকে। ওকে। এবার আমি হাইপার টেনশন বা যেটাকে বলতেছি রক্তচাপ, এটা আমি বুঝলাম। এবার আসো, অ্যামেনিয়া বা অ্যানিমিয়া হলো মানব দেহের লোহিত রক্তকণিকা সংক্রান্ত। আমি বলছিলাম রক্ত 3 প্রকার, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, একটা হচ্ছে অনুচক্রিকা। এবং আমি এটাও বলছিলাম যে লোহিত রক্তকণিকা লাল বর্ণের হয়, এর জন্য এটাকে ইংরেজিতে বলা হইতেছে RBC, যেটার পুরো নাম হচ্ছে রেড ব্লাড সেল। এবং আমি আরেকটা বলছিলাম শ্বেত রক্তকণিকা, যেটা হচ্ছে সাদা বর্ণের হয়, সাদা হয় দেখতে, এটা হচ্ছে WBC, যেটার ইংরেজি প্যাটার্ন হচ্ছে হোয়াইট ব্লাড সেল। ব্লাড মানে হচ্ছে রক্ত। আচ্ছা স্যার, এগুলোর মানে সৃজনশীল গুলা পিক দিলে ভালো হতো। আমি তোমাদের পিক দিব না, আমি এগুলা লেকচার শিট দিয়ে দিব তোমাদের ওয়েবসাইটে, আজকে তোমরা ওয়েবসাইটে দেখবা, প্রবলেম নাই, ঠিক আছে? ওয়েবসাইটে দেখতে পারবা আজকে, এবং ওয়েবসাইটে দিয়ে দিব। এগুলো কিন্তু সবই লেকচার শিট, ঠিক আছে? আমি বানাইছি আর কি তোমাদের জন্য 5টা সৃজনশীল আর কি। ওকে। এবার এই যে অ্যানিমিয়া যেটা আছে, এর কারণে রক্তে এই কণিকার সংখ্যা স্বাভাবিকভাবে তুলনায় কমলে, অর্থাৎ হিমোগ্লোবিন পরিমাণ স্বাভাবিক অবস্থায় তুলনা কমে গেলে এই রোগটির লক্ষণ বেশি পাওয়া যায়। তার মানে তোমাদের রক্তের ভিতর যদি হিমোগ্লোবিন কমে যায়, হিমোগ্লোবিন কি জিনিস? সেটা হচ্ছে রক্তে যে লাল হয়, এই রক্ত লাল হওয়ার দায়ী হচ্ছে হিমোগ্লোবিন। যদি হিমোগ্লোবিন কমে যায়, তার মানে লোহিত রক্তকণিকা কমে যাইতেছে। আর লোহিত রক্তকণিকা যদি কমে যায়, সেক্ষেত্রে কি শ্বেত রক্তকণিকা বেড়ে যাচ্ছে। শ্বেত রক্তকণিকা বেড়ে যাওয়ার কারণ কি? কারণ শ্বেত রক্তকণিকা দেখতে কিছুটা সাদা। এর জন্য এই অ্যানিমিয়া মূলত একটা রোগ, যেটার কারণে রক্ত শূন্যতা দেখা যায়। এবং এই রক্ত শূন্যতা দেখার মেইন কারণই হচ্ছে লোহিত রক্তকণিকা কমে যাওয়া। আর লোহিত রক্তকণিকা কমে যাওয়া মানে হচ্ছে ওইখানে হিমোগ্লোবিন কমে যাওয়া বা হিমোগ্লোবিন না থাকা। সো এই এতটুকু কি বুঝতে পারছো, বলো তো? স্যার, বলো। স্যার হচ্ছে এই যে লোহিত রক্তকণিকা যেটা, হ্যাঁ, হ্যাঁ। এইটা হচ্ছে মানে নর্মাল মানুষের গায়ে থাকে। আর যদি নর ওই হুম। হিমোগ্লোবিন পরিমাণ বেড়ে যায় তখন ওটা অসুখের দিকে মোড় নেয়। না, না, হিমোগ্লোবিন বেড়ে যাওয়া না, না, হিমোগ্লোবিন কমে যাওয়া, হিমোগ্লোবিন বাড়লে ভালো। বুঝতে পারছো? জি স্যার। এই যে দেখো, হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক অবস্থায় তুলনায় কমে গেলে, বইলা কিন্তু দিছে এখানে, আমি যদি একটু আন্ডারলাইন করি, তুলনায় কমে গেলে, দেখছো? এই যে Yes, কমে গেছে, এই কমে যাওয়ার কারণে মূলত এই অ্যানিমিয়া তোমার সৃষ্টি হয়, এবং এই অ্যানিমিয়া একটা রোগ। ক্লিয়ার? yes স্যার। ওকে। এবার গ নাম্বার বলছে, সবাই বুঝার কথা, গ নাম্বার কি বলছে? হৃদয়ের হাঁটুতে উক্ত তরল যোজক কলা। আচ্ছা, উক্ত তরল যোজক কলা হলো একটা রক্তে অবস্থিত অনুচক্রিকার রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। রক্তে 3 ধরনের রক্ত আছে, রক্ত জমাট বাঁধে হচ্ছে অনুচক্রিকা, এবং এই অনুচক্রিকার কাজই হচ্ছে যে কোনো জিনিস বা যে কোনো রক্তেরকে জমাট বাঁধার সাহায্য করে। কিভাবে সাহায্য করে? আমাদের আঙ্গুলে যদি একটা ফোঁটা যদি পড়ে রক্ত, যদি কেটে যায়, কেটে যাওয়ার পর রক্তটা যদি জমাট না বাঁধে, তাহলে ওইখানে অনবরত রক্তটা পড়তে থাকে। এটাকে আমরা বিশ্বাস করি, এটাকে আমরা জানি। জি স্যার। ওকে। এই যে অনবরত যে পড়তেছে রক্তটা, এই অনবরত পড়ার কারণ কি? এটার মেইন কারণই হচ্ছে অনুচক্রিকা। তার মানে তোমার বডিতে বা তোমার দেহে যদি রক্ত অনুচক্রিকার পরিমাণ কম থাকে, তাহলে কিন্তু রক্ত জমাট বাঁধতে প্রবলেম হয়, সমস্যা হয়। ঠিক তেমনি
এই যে আমাদের হৃদয় ভাই যে আছে, হৃদয়ের যে হাঁটুটা ভেঙে গেছে, এই হৃদয় ভাই খেলতে গেছে, খেলতে যায় তার কি হয়েছে, তার রক্ত পড়তে আছে এবং সে পড়তে আছে বলেই রক্ত জমাট বাঁধতে সহায়তা করতে পারে না। কারণ কি? কারণ তার অনুচক্রিকা কম। এবং এই অনুচক্রিকাকে আরেকটু যদি বলি, সেটা হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন নামক একটা পদার্থ আছে। এই পদার্থগুলো রক্তের আমিষ প্রথম্ববিন থ্রম্বোবিনে পরিণত করে। থ্রম্বিন পরবর্তীতে রক্ত রসে প্রোটিন ফাইব্রোসকে ফাইব্রিন জালকে পরিণত করে রক্ত তঞ্জন ঘটায়। রক্ত তঞ্জন ঘটায় মানে হচ্ছে রক্তটাকে জমাট বাঁধতে সহায়তা করে। তোমরা কি এতটুকু বুঝতে পারছো? একটু বলো তো। এই প্যাটার্ন গুলো একটু মুখস্থ করতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। ঠিক আছে? এই যে প্রোথ্যাম্বিন, থ্রম্বিন, থ্রম্বিন পরবর্তীতে প্রোটিন, ফাইব্রোজিন, এগুলো হচ্ছে এক একটা পদার্থ। এগুলো হচ্ছে এক একটা পদার্থ। তো রক্তক্ষরণকে বন্ধ করে এই মূলত অণুচক্রিকা, এবং এই অণুচক্রিকার কাজই হচ্ছে রক্তকে জমাট বাঁধা। যেহেতু যেহেতু হৃদয়ের বডিতে এই অণুচক্রিকার পরিমাণ কম, সেহেতু সেই রক্তটা কি করতে পারতেছে না, জমাট বাঁধতে পারতেছে না। তার জন্যই হৃদয়ের পা দিয়ে অনবরত রক্তটা পড়তেছে। এই হচ্ছে তার গয়ের কাহিনী। ওকে, এবার আসো আরএইচ ফ্যাক্টর, যেটা আমি আলোচনা করছিলাম, সেটা হচ্ছে রিসোর্স ফ্যাক্টর। ওই যে বলছিলাম একটা বানরের লোহিত রক্তকণিকা থেকে এই জিনিসটা হয়েছে, এবং বানরের নাম আছিল কি? রেসার্স। রেসার্স, ঠিক আছে। তো রিসার্চ ফ্যাক্টরটা একটু বাসায় পড়বো, আমি এটা এখন আর পড়াবো না। এটা আসলে একটা দম্পতি নিয়ে, দম্পতি মানে হচ্ছে যে একটা বেবি কনসেপ্ট নিয়ে। হুম। যে RH প্লাস হইলে বিপরীতে অ্যান্টিবডি মাতৃদেহে খুব ধীরে ধীরে উৎপন্ন হয়, তাই প্রথম সন্তানের কোনো ক্ষতি হয় না এবং সুস্থ জন্মায়। কিন্তু পরবর্তী গর্ভধারণ থেকে জটিলতা শুরু হয় এবং ভ্রূণ এতে মারা যায়। তাই বিয়ের আগে হবু বর বা কনের রক্ত পরীক্ষা করে নেওয়া উচিত এবং RH ফ্যাক্টর যুক্ত দম্পতি হওয়া উচিত। তার মানে RH ফ্যাক্টর মানে তোমরা যখন বা নর্মালি যখন একটা স্বামী বা একটা স্ত্রী যখন বিয়ে করে বা হবু বর কন থাকে, দেখবো অনেকেই তখন এই রক্তের গ্রুপটা জানতে চায় যে তোমার রক্তের গ্রুপ কি বা তোমার রক্তের গ্রুপ কি। এটা যদি পাত্র পাত্রী দুজনেই যদি না জানতে চায়, সেক্ষেত্রে পাত্র পাত্রী যে বাবা মা থাকে তারা অ্যাকচুয়ালি জানতে চায় যে তোমার রক্তের গ্রুপ কি, তোমার রক্তে কি ও পজিটিভ। রক্তের গ্রুপ যদি এক থাকে, যদি রক্তের গ্রুপ এক থাকে বা ফ্যাক্টর যদি এক থাকে, যেমন মাইনাস মাইনাস যদি সেম থাকে, প্লাস প্লাস যদি সেম থাকে, তাহলে সেখানে তাদের যে কি প্রজন্ম হবে, সেখানে যে তাদের বেবি হবে, বেবি যে কনসেপ্ট হবে, তাদের কিন্তু সেম একটা সুস্থ কনসেপ্ট বেবি হবে। যদি আলাদা আলাদা কোনো মার্ক থাকে, যেমন প্লাস মাইনাস যদি হয়, স্বামীর প্লাস আহ স্ত্রীর মাইনাস, সেই ক্ষেত্রে কিন্তু বেবিটা একটু অস্বাভাবিক হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে? তো তোমরা কি এতটুকু বুঝছো? আমাকে একটু বলো। এগুলো কিন্তু সবই হচ্ছে RH ফ্যাক্টরের কারণে, যেটা হচ্ছে রিসার্চ ফ্যাক্টর। ওকে, ঠিক আছে। আচ্ছা, তোমরা কি আমার পড়াতে বোরিং হচ্ছে? আমাকে একটু বলো, যদি বোরিং হও তাহলে একটু বলো। সেই ক্ষেত্রে আমি অন্য ওয়ে চেষ্টা করব। জি না না স্যার। স্যার। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ। ঠিক আছে, একটু না। ওকে, এবার এই যে একটা আরেকটা আছে 3 নাম্বার সৃজনশীল, এটাও রক্ত নিয়ে। কিন্তু এই রক্তটা কি রকম? সেটা হচ্ছে যে রক্ত কি, যে প্রাণীদেহের এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত ক্ষারধর্মী কলাকে বলা হইতেছে রক্ত। তার মানে লাল বর্ণের হইতেইব, তারপর আন্তঃকোষীয় লবণাক্ত থাকতে হইব। রক্ত যদি কেউ খেয়ে থাকো, টেস্ট যদি করতে থাকো, তাহলে কিন্তু লবণটা কি হয়, তোমার লবণাক্ত হয়। এবং একটা ক্ষারধর্মী তরল যোজক কলাকে বলা হইতাছে রক্ত। ধমনী এবং শিরা, এটা একটু পড়বা বাসায়। আর এখানে আছে চিত্রের বি চিহ্নিত। আমি আজকে আর রক্ত থেকে পড়াবো না, আমি একবারে ডিরেক্ট চলে যাব হচ্ছে তোমার লাস্ট যে অধ্যায় বা লাস্ট যে সৃজনশীল, সেটা হচ্ছে তোমার এই যে অধ্যায়, সেটা হচ্ছে 5। হ্যাঁ, যেটা হচ্ছে হৃদযন্ত্র। এবং এর আগে যে লোহিত রক্তকণিকা কি, শ্বেত রক্তকণিকা কি, অনুচক্রিকা কি, এটা নিয়ে একটা সৃজনশীল আমি বানাইছি। এবং লোহিত রক্তকণিকা এর আগে আমরা যারা জানি যে 120 দিন বাঁচে দেহের ভিতরে, শ্বেত রক্তকণিকা প্রায় 1 থেকে 15 দিন বাঁচে। তারপর অনুচক্রিকা বাঁচে, এখানে দেয় নাই, বাট অনুচক্রিকা মেবি তোমার 1 থেকে 5 দিন বা 6-7 দিন এরকম বাঁচে অনুচক্রিকা। ঠিক আছে? তো এগুলো হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা কাকে বলে, কয়দিন বাঁচে, এগুলো জাস্ট নিয়ে একটু আলোচনা। তো
আজকে এবার লাস্ট যে সৃজনশীল সেটা হচ্ছে 5 নাম্বার সৃজনশীল। 3 এবং 4 নাম্বার সৃজনশীল রক্ত নিয়ে, এবং এর একটু রক্ত নিয়ে আমি আর আলোচনা করব না, কারণ রক্ত নিয়ে আমি বইলা দিছি অলরেডি। তোমরা একটু বাসায় এটা পড়া নিবা, রক্তটা পারবা তো নাকি একটু আমাকে জানাও, যদি না পারো তাহলে আমি আলাদা বিষয় নিব। পারবা সবাই? 3 এবং 4, ওকে। ওকে ঠিক আছে, কত লক্ষ্মী ওরা। ঠিক আছে, ওকে। খুব ঠিক আছে, ওকে, অনেকে পারবে। গুড গুড, ঠিক আছে। ওকে, তাহলে এই যে লাস্ট যেটা, সেটা একটু ইম্পর্টেন্ট, এবং সেটা হচ্ছে হৃদযন্ত্র নিয়ে, বা যেটা হচ্ছে হৃৎপিণ্ড, বা আমাদের হার্ট নিয়ে, হার্টবিট। অনেকের হার্টবিট কিরকম হয়? পালসের মতো সাউন্ড হয়। এই যে সাউন্ড হচ্ছে, এই সাউন্ডটা কেন হয় সেটাও কিন্তু আমি ওইগুলো আলোচনা করছিলাম। এবং আমাদের পালস রেট কিভাবে কিভাবে করা হয় এটাও কিন্তু আমি বলছিলাম, যে পালস রেট এখানে ধরার পরে তারপর হচ্ছে এখানে তুমি তার কি নড়তেছে নাকি না, বা সে জীবিত নাকি না, সেটাও কিন্তু গণনা করা যায় পালসেটের মাধ্যমে। এবং এটাও দেওয়া আছে যে একজন স্বাভাবিক মানুষের হার্টবিট কতটুকু হতে পারে, প্রতি সেকেন্ডে কতবার, 80 থেকে 90 বার হয়তো প্রতি মিনিটে বা সেকেন্ডে, এরকমই আমি একটা পড়ছিলাম। তো তোমরা একটু এগুলো বাসায় কিন্তু এগুলো দেখবা, এবং এগুলো কিন্তু এমসিকিউর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসো কোলেস্টেরল কি। কোলেস্টেরল কি? তো একজন রিডিং পড়ো তো, কোলেস্টেরল কাকে বলে একটু পড়ো এটা, যে কোনো একজন পড়ো। বাইজিদ না, একজন পড়ো হচ্ছে ইশরাক আহমেদ ইফাজ। ইশরাক আহমেদ ইফাজ, তুমি নাই? আচ্ছা, স্যার। তুমি নাই। হ্যাঁ, তুমি একটু স্যার। পড়ো। আচ্ছা স্যার। কোলেস্টেরল কাকে বলে এটা পড়ো। কোলেস্টেরল এক বিশেষ ধরনের জটিল স্নেহ পদার্থ বা লিপিড এবং স্টেরয়েড এবং প্রকৃষ্ট উদাহরণ। আচ্ছা, তুমি একটু মিউট অফ করে, মানে মিউট করে রাখো। আচ্ছা, এখানে দুইটা টার্ম তোমরা একটু দেখবা, সেটা হচ্ছে এই যে স্নেহ পদার্থ। আমরা জানি যে এই স্নেহ পদার্থ মানেই হচ্ছে তেল, এটাকে আমরা জানতাম। বলো তো একটু জি আমরা। স্যার। এই স্নেহ পদার্থ মানেই তেল। তুমি জাস্ট দেখবা যে কোরবানির ঈদের তোমরা কোরবানি যখন মাংস খাবা, তখন এক ধরনের তোমাদের বডি শেপ, নর্মাল লাইফে তোমরা যখন যাবা তখন আরেক ধরনের বডি শেপ। এবং যারা অ্যাকচুয়ালি মাংস পছন্দ করে তাদের দেখবা যে তাদের যেই পরিমাণ খাবার খায় আর কি, সেটা কিন্তু গরুর যেই চর্বিটা থাকে ওই চর্বিটা একদম খায় আর কি। খাওয়ার ফলে তার তো 1 নম্বর ভুঁড়ি বাড়তেছে, মানে হচ্ছে মেদ বাড়তেছে। মেদ বাড়ার সাথে সাথে তার টোটাল যে হিউম্যান ইকোসিস্টেম বা সাইকোলজি, সেটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। এবং সেই ক্ষেত্রে তার প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে। এবং এই যে সমস্যা হইতাছে, এই কোলেস্টেরলের কারণে তার আরেকটা প্রবলেম হইতাছে, সেটা হচ্ছে প্রেসার। কি প্রেসার? সেটা হাই প্রেসার হতে পারে, সেটা লো প্রেসার হতে পারে। কিন্তু লো প্রেসার হয় তখনই যখন এইগুলোর পরিমাণ সবচেয়ে আবার বেশি পরিমাণ কমে, মানে কম খাওয়া, যে খাই না ধরতে গেলে। সো আমাদের এরকম ভাবে খেতে হবে যাতে করে আমরা মাঝখানে থাকতে পারি। মানে তোমার চর্বি জাতীয় একটু খাবার খেতে পারি, আবার চর্বি অনেক বেশি নাও খেতে পারি। ঠিক আছে। সো উচ্চ রক্তচাপের লক্ষণগুলো কি? এটার মেইন কারণই হচ্ছে যে তুমি যদি কোলেস্টেরল খাবার খাও তাহলে তোমার উচ্চ রক্তচাপ হবে। এবং এই উচ্চ রক্তচাপ হলে মাথা ব্যথা হবে, দেন হচ্ছে তোমার পিছন দিকে ব্যথা অনুভব হবে, এই যে এই পাশে ব্যথা অনুভব হয়। রোগীর মাথা ঘুরতে পারে, ঘাড় ব্যথা হতে পারে, বুক ধড়ফড় করতে পারে, দুর্বল বোধ করতে পারে। এই জিনিসগুলো হলে তোমার বুঝতে হবে যে না, তোমার কি হয়েছে, তোমার হচ্ছে হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ হয়েছে। এবং শুধু এটা না, তোমার ঘুম হবে না, সুনিদ্রতা, মানে হচ্ছে তোমার ঘুম ভালো মতো হইতেছে না। তুমি অল্প একটু পরিশ্রম করতেছো, পরিশ্রমের কারণেই খুব সহজে টায়ার্ড হয়ে গেতেছো। এটাকে বলা হইতেছে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ বা তোমার হাই প্রেশার। এই নাম্বার কি তোমরা বুঝতে পারছো? আমাকে একটু জানাও। আচ্ছা, কোন প্যাটার্নের একজন বলছে, কোন প্যাটার্নের বলতে আহ আমি যেই প্যাটার্নে লিখছি এই প্যাটার্নের লিখা ভালো। আন্দাগুন্দি এত গদ বাঁধা লিখার দরকার নাই, যতটুকু লিখা দরকার ততটুকুই। অনেকে দেখছি আমি গতে উদ্দীপক লেখে, উদ্দীপক লিখো, প্রবলেম নাই, টোটাল উদ্দীপক লেখার দরকার নাই।
উদ্দীপক 2-3 লাইন লেখো, ওইটার প্রেক্ষাপটে তুমি তোমার সৃজনশীলটা সাজাও। সৃজনশীল লেখার নিয়ম হচ্ছে এরকম, ঠিক আছে? ওকে, গ কি বলছে, গটা বেশি ইম্পর্টেন্ট, প্রশ্নে আসে মাস্ট। সেটা হচ্ছে উদ্দীপকে বর্ণিত বিশেষ অঙ্গটির গঠন চিত্র সহ ব্যাখ্যা করো। বিশেষ অঙ্গটি হচ্ছে কি তোমার হৃৎপিণ্ড। চিত্র কি আছে? চিত্র আছে। ব্যাখ্যা করবা? করতে পারো, অল্প একটু ব্যাখ্যা করতে পারো, যে এখানে কি আছে, মহাধমনী আছে, ফুসফুসে ধমনী আছে, ফুসফুসের শিরা আছে, বাম অলিন্দ আছে, বাম অলিন্দের বিপরীত পাশে আছে ডান অলিন্দ, বাম অলিন্দের নিচে আছে বাম নিলয়, ডান অলিন্দের নিচে আছে ডান নিলয়, নিম্ন মহাশিরার উপরে আছে ঊর্ধ্ব মহাশিরা। এটাকে বলা হয়েছে একটা মানব হৃৎপিণ্ড। এবং এই মানব হৃৎপিণ্ডটা, এখানে কিছু ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাগুলো একটু পড়বা, যে উপরে প্রকোষ্ঠ দুটিকে যথাক্রমে ডান ডান অলিন্দ, দুটিকে যথাক্রমে ডান এবং ডান নিলয় বলে। সেইগুলা জাস্ট একটু রিডিং পড়বা, তোমরা পারবা ইনশাল্লাহ। এবং এখান থেকে সৃজনশীল আসলে তোমরা অবশ্যই অবশ্যই লিখবা। বেশি না লেখা নাম্বার দেয় না, হ্যাঁ বেশি না, না বেশি না লিখলে নাম্বার দেয় না বলতে এরকম না, তুমি বেশি লিখবা ঠিক আছে, কিন্তু অযৌক্তিক কোনো কথা লেখা যাবে না সেখানে। যেমন ধরো হৃৎপিণ্ড নিয়ে কথা বলতেছে, তুমি এখানে ফুসফুস নিয়ে লিখতেছো, হবে না তো। তোমারে বলছে কি যে এটা হৃৎপিণ্ডের গাঠনিক একক চিত্র আঁকো, তুমি তো চিত্র আঁকলা, সাথে একটু ব্যাখ্যা দিলা, আমি যেরকম দিলাম। কিন্তু ব্যাখ্যা দিতে যায় তুমি এমন ব্যাখ্যা দিলা যে ওইটা 3 পেজে যায় ফুসফুস গেছো গা, গেছো গা হচ্ছে তোমার অগ্নাশয়, মানে আরো মস্তিষ্ক গেছো গা, এরকম হবে না। একটা অ্যাকুরেট একটা অ্যান্সার লাগে। ঠিক আছে ইশরাক আহমেদ, তুমি বুঝতে পারছো? ইশরাক বুঝার কথা, ইশরাক। ওকে, এবার ঘ নাম্বারটা বলছে উদ্দীপকের ত্রিকোণমিতিকৃতি পাম্প বিশিষ্ট অঙ্গটি হচ্ছে মানব দেহের হৃৎপিণ্ড। তো এটা একজন পড়বে, তার নাম আমি যদি একটু বলি, একটু রিডিং পড়বে, সে হচ্ছে এই যে সায়াং উ চিং মার্মা। তুমি কি আসো? হ্যাঁ, এটা ইয়েস মুখস্থ স্যার। করতে হবে। আচ্ছা, তুমি কি একটু রিডিং পড়তে পারবা? মা জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে এই যে মানব হৃৎপিণ্ডের 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, এখান থেকে একটু শুরু করো। মানব হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। উপরের প্রকোষ্ঠ দুটিকে যথাক্রমে ডান ও বাম অলিন্দ এবং নিচের প্রকোষ্ঠ দুটিকে ডান ও বাম নিলয় বলে। এই প্রকোষ্ঠগুলোর সংকুচন ও প্রসারণের ফলে হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন হয়ে থাকে। এক্ষেত্রে হৃৎপিণ্ডের সংকুচন হলে হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনী পথে দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয়। আবার হৃৎপিণ্ডে যখন প্রসারণ ঘটে তখন দেহের বিভিন্ন অঙ্গ থেকে রক্ত শিরা পথে হৃৎপিণ্ডে প্রবেশ করে, আবার হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অঙ্গে সঞ্চালিত হয়। আ- হৃৎপিণ্ডের প্রসারণ অবস্থায় দেহের ঊর্ধ্বাঙ্গ এবং ঊর্ধ্ব মহাশিরা, নিম্নাঙ্গ থেকে নিম্ন মহাশিরা পথে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রথম ডান আচ্ছা আচ্ছা আচ্ছা, অলিন্দে। তুমি একটু অফ যাও, আমি একটু তোমাদেরকে বুঝাই বলি জিনিসটা এভাবে। রিডিং জাস্ট দেখলাম আর কি। আচ্ছা, তোমার বাসা কোথায় সায়ং চং মার্মা? স্যার স্যাং উচিং, হ্যাঁ হ্যাঁ, বাসা কোথায় তোমার? খাগড়াছড়ি। ও আচ্ছা আচ্ছা, খাগড়াছড়ি। তো কোন স্কুল, ওইখানেই? রতনকুড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল। ও আচ্ছা ঠিক আছে, ওকে। না, রিডিং তোমার ঠিক আছে, পারফেক্ট ঠিক আছে, ভালো হয়েছে পড়াটা। তো সেই ক্ষেত্রে তুমি একটু মাইকটা অফ করো, আমি একটু বুঝিয়ে দিই তোমাদেরকে, হ্যাঁ। সেটা হচ্ছে এই যে বলছে যে পাম্প বিশিষ্ট, এটা মেইন কারণ হচ্ছে যে আমাদের দেহের ভিতরে প্রচুর পরিমাণে রক্ত আছে, এটা আমরা জানি এবং এটা আমরা বিশ্বাস করি। এবং এই বিশ্বাস করি বলেই আমরা কিন্তু মানুষে বলতেছে মানুষ মানে আখলাকুত মাকলুকাত, আখলাকাত মাকলুকাত। তো এই যে বলতেছে, এটা কেন বলতেছে, এটা মেইন কারণ হচ্ছে আমাদের দেহের ভিতরে এরকম অনেক ধরনের রক্ত আছে। এই রক্তটা এমন ভাবে দেহের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটা আসলে অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও আছে, কিন্তু আমাদেরটা একটু বিরাট পরিসরে। ঠিক আছে? তো পাম্প কেন বলছে? পাম্পের মেইন কারণ হচ্ছে আমাদের যে হৃৎপিণ্ড, বুকের ভিতরে যে হৃৎপিণ্ডটা আছে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিছি, তোমরা চাইলে অ্যাটেন্ডেন্স দিতে পারো এখন। আমি আবার দিয়ে দেই যাতে করে তোমরা দিয়ে দাও অ্যাটেন্ডেন্সটা, ঠিক আছে? আচ্ছা, 1 মিনিট সময় দিচ্ছি, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, তারপর আমি এটা শেষ দিই। তারপর আমি বলি তোমরা একটা 1 মিনিটের জন্য অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও।
ওকে, যাদের ডান হয়েছে তারা একটু আমার পড়াটা শুনো এবার। ওকে, তার মানে আমি কি বললাম, যে এই যে তোমার পাম্প যে সিস্টেমটা, মানে আমাদের বুকের ভিতরে যে হৃৎপিণ্ডটা আছে, এই হৃৎপিণ্ডের কাজই হচ্ছে রক্তকে পরিশুদ্ধ করা। রক্তকে পরিশুদ্ধ করবে। কিভাবে রক্তকে পরিশুদ্ধ করবে তারা? পাম্পিং হিসাবে। আমরা যদি একটু আলোচনা করি বা আমরা যদি একটু দেখি যে আমাদের, ধরো পানিতে ময়লা বা পানি আমরা ফুটাবো, পানিটাকে কি করি আমরা? গরম করি। গরম করার পর কিন্তু এটা ডিরেক্টলি আমরা খাইতাছি না জগে, ওইটাকে আমরা কি করতেছি? ছাঁকনির মাধ্যমে পরিষ্কার করতেছি, যাতে করে পানিতে যে ময়লাগুলো আছে এগুলো কি হয়? দূর হয়। তো এই যে ছাঁকনি, এই ছাঁকনিটা কাজ করতেছে পানির মাধ্যমে। ঠিক তেমনি আমাদের শরীরের ভিতরে দুই ধরনের রক্ত থাকে, একটা হচ্ছে শুদ্ধ আর একটা হচ্ছে অবিশুদ্ধ। এই যে অবিশুদ্ধ যে রক্তটা আছে, যেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটাকে আমরা শুদ্ধ বানাবো বা শুদ্ধ বানাই। কে বানায়? বানায় হচ্ছে হৃৎপিণ্ড। কিভাবে বানায়? পাম্পের মাধ্যমে। কি পাম্পের মাধ্যমে? ওই পাম্পটাকে বলা হইতেছে ছাঁকনি। এতটুকু কি বুঝতে পারছো? আমাকে একটু বলো তো, এতটুকু বোঝা গেছে নাকি না? জি স্যার। ওকে, এই যে ছাঁকনির মতো যে আমাদের হৃৎপিণ্ড যে কাজ করতেছে, এই হৃৎপিণ্ডের ভিতরে এক একটা পার্ট আছে এক এক রকমের কাজ। যেমন ধরো, একটা ফ্যামিলির ভিতরে তোমার বাবার কাজ হচ্ছে কি করা? পরিশ্রম করে টাকা উপার্জন করা। তোমার আম্মু বা মার কাজ হচ্ছে ওই টাকা উপার্জন করার পরে তোমার মা কি করে? এটা রান্না বান্না করে, অথবা তোমাদের সেবা করে, অথবা তোমাদের দেখভাল করে। আবার অনেক মারা আছে তারা হচ্ছে বাইরে জব করে, জব হোল্ডার হিসাবে থাকে, ঠিক না? সো এই যে জব হোল্ডার হিসেবে যে থাকতেছে, তার মানে ওভারঅল দেখবা এক একজন এক এক ধরনের কাজ করতেছে। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা। তোমার কাজ পড়াশোনা করা। পড়াশোনা করে কি করবা? পড়াশোনা করার পর কি তোমরা নর্মালি ওই রিক্সায় চালাবা বা শাকসবজি চালাবা, এরকম করবা? এরকম না। তোমরা কি করবা? তোমরা হচ্ছে একটা ভালো জায়গায় যাবা, একটা জব খুঁজবা, একটা জব নেওয়ার জন্য ইচ্ছা করবা, কেউ বাহিরে যাবা, কারো স্বপ্ন আছে, স্বপ্নগুলা সাকসেস করবা। সো এক একটা ক্যাটাগরির সিলেকশন এক এক রকম, এক একটা পার্টের এক এক রকম। ঠিক তেমনি হৃৎপিণ্ডের যে আমাদের আছে, এটার পার্টও এক একটা এক এক রকমের কাজ। ডান নিলয়ের কাজ এক এক রকম, বাম নিলয়ের কাজ এক এক রকম, ডান অলিন্দের কাজ এক রকম, ডান নিলয়ের এক কাজ এক এক রকম, ঊর্ধ্ব মহাশিরার কাজ এক রকম, নিম্ন মহাশিরার কাজ একরকম, কপাটিকা আছে, কপাটিকার কাজ একরকম। তোমরা কি আমার কথাটা বুঝতে পারতেছো? বলো তো যে আসলে আমি কি বুঝাইতে চাইতেছি। জি স্যার। ওকে, তার মানে এই যে কাজগুলা যে আছে, এই কাজগুলা এক একটা কাজ এক এক রকম করে থাকে। কপাটিকা কি করে? কপাটিকা শুধুমাত্র তারা ঢেকে ফেলে। কি ঢেকে ফেলে? ওই যে বলছিলাম সংকোচন আর প্রসারণ। যখন হৃৎপিণ্ডটা সংকোচন হয়ে যায়, এইভাবে সংকোচন হয়ে যায়, তখন কপাটিকা বন্ধ হয়ে যায়। হৃৎপিণ্ড প্রসারণ হয়ে যায়, কপাটিকা প্রসারণ হয়ে যায়। কপাটিকা মানে একটা ঢাকনা। এখন এই কপাটিকা বন্ধ এবং খোলার মধ্যে পার্থক্য কি? বন্ধ এবং খোলার মধ্যে পার্থক্যটা কি? বন্ধ এবং খোলার মাধ্যমে ডিপেন্ড করতেছে তোমার রক্তটা কি ভিতরে যাবে নাকি না। যদি বন্ধ হয়ে যায়, রক্তটা ওইখানেই ভাসমান অবস্থায় আছে। যদি খোলা হয়ে যায়, রক্তটা নিচের দিকে পড়ে ছাঁকনি হিসাবে আবার বডিতে আসতেছে। আমি আবার বলি, কপাটিকা যদি বন্ধ হয়ে যায়, তখন রক্তটা ওইখানে ভাসমান অবস্থায় আছে, ওইখানে কোনো ধরনের ছাঁকনি কাজ করতেছে না। কপাটিকা যেই খুলে যায়, তখন সেটা কি হতেছে? ছাঁকনির মতো কাজ করে আবার বডিতে আমাদের রক্তটা চলে আসে। সো এইভাবেই মূলত আমাদের এই বডি ইকোসিস্টেম বা বডি সিস্টেমটা চলতেছে এবং ব্লাড সেলটা এভাবেই চলতেছে, যেটার কারণে যে অবিশুদ্ধ যে রক্তগুলো আছে ওইগুলোকে বারবার শুদ্ধ করে, এবং বারবার শুদ্ধ করার ফলে আবার আমাদের বডিতে নিয়ে আসে বা বডিতে স্বয়ংক্রিয়ভাবে চলে আসে। এই যে স্বয়ংক্রিয়ভাবে চলে আসে, এই যে তোমার একবার খুলতাছে, সেটাকে বলা হইতেছে কি? প্রসারণ। একবার যখন মানে নিপতাছে, নিপতাছে মানে হচ্ছে তোমার একবার আটকে গেছে, সেটাকে বলা হইতেছে সিস্টল। এবং এই যে একবার সিস্টল হচ্ছে এবং এই যে একবার ডায়াস্টল হচ্ছে, এটাকে একসাথে বলা হইতেছে হৃৎপিণ্ড, যেটাকে বলা হইতেছে হৃদস্পন্দন। এই যে সাউন্ডটা, এটাকে বলা হইতেছে হৃদস্পন্দন। তার মানে আমি একবার করলাম, এটা হচ্ছে সংকোচন হইলো, একবার
এটা হচ্ছে ডায়াস্টল হয়তো। এই যে সংকোচন এবং প্রসারণ, এটাকে বলা হয় এটা হচ্ছে তোমার হৃদস্পন্দন, এবং এই হৃদস্পন্দন প্রত্যেকটা মানুষের হয়ে থাকে, এবং পুরা টোটালটা কাজই হচ্ছে এরকম কাজ করে। যদি একবার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়, তাহলে তার বুঝতে হবে তার হৃৎপিণ্ডের কাজ করতেছে না। আর হৃৎপিণ্ডে কাজ না করা মানে কি, হৃৎপিণ্ড ব্লক হয়ে যাওয়া, হার্ট ব্লক হয়ে যাওয়া। হার্ট ব্লক হয় কেন? কারণ হচ্ছে কোলেস্টেরলের কারণে। এবং এই কোলেস্টেরল কেন হয়? সেটা হচ্ছে হাইপার টেনশন বা হাই প্রেশার বা উচ্চ চাপের কারণে। সো ওভারঅল আমার আজকের টপিকটাই ছিল এইটা। সো তোমরা কি বুঝতে পারছো নাকি না, একটু আমাকে জানাও। জি স্যার, বুঝতে পারছি। ওকে, সবাই স্যার বুঝতে পারছো? জি স্যার। জি ওকে, স্যার। ঠিক আছে জি তাহলে। স্যার। ওকে ওকে, তাহলে সবাই আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছো, এবং আমার বুঝার মধ্যে কি কোনো সমস্যা আছে নাকি? ঠিক আছে না স্যার, এভাবে বুঝাইলে বেটার। স্যার যেভাবে বুঝেছেন এভাবে বুঝতো এইভাবে বেটার। বুঝলে ভালো, আপনি ভালো বুঝাচ্ছেন। হ্যাঁ, খুবই ভালো করে বুঝাচ্ছি, এবং আমি আশা করব তোমরা যদি পরীক্ষার মধ্যে যদি এইভাবে লিখতে পারো, যদি এইভাবে লিখতে পারো, এটা কি মুখস্থ জিনিস? আমি কি মুখস্থ করে বলছি কিছু? তোমাকে বলো তো। না স্যার, আপনি স্যার আপনি প্রশ্নোত্তর হচ্ছে বুঝিয়ে বলেছেন। বুঝায়া মানে আমি কিন্তু তোমাদের কাছ থেকে এইটাই চাই, মানে পরীক্ষার মধ্যে মুখস্থ না, জিনিসটা হইব বুঝায়া বুঝায়া তারপর লেখা। এবং তুমি যদি একটা স্যার টিচারকে আমি যদি একটা বুঝে, কথা বলি, অবশ্যই প্লিজ। যেমন আপনি হচ্ছে বুঝায়, যেমন আপনি যেন বুঝায় নিলেন, আমাদের মাথায় একটা বুঝে বুঝে পড়লে একটা ইয়াদ থাকে, মুখস্থ করলে সেটা আমরা হুবহু লিখে আসতে পারি না। ওটা পসিবলও না। পরীক্ষা পসিবল রাইট, না, তার জন্য মাথায় বুঝে থাকলে সুন্দরভাবে এই তো, বুঝে থাকলে যেটা মাথায় থাকে ওটাই আমরা সুন্দর। লিখে দিয়ে আসতে পারি আমাদের হ্যাঁ, হচ্ছে আমাদের নিজস্ব ভাষার মধ্যে, ওটা আর ম্যাম হচ্ছে হ্যাঁ হ্যাঁ পয়েন্টটা বুঝলেই হলো। হ্যাঁ, আর হচ্ছে সৃজনশীলটা তো হচ্ছেই তোমার সৃজনশীলতা। মানে কি, এটা হচ্ছে একটা তুমি কতটুকু দক্ষ আছো এটা বানানোর। কিন্তু বানানো মানে এই না যে আমি একটা ওইখানে গান লিখাইলাম, আমি একটা কবিতা লিখাইলাম, এটা না। জি বানানো স্যার, মিন্স হচ্ছে মূল পয়েন্টটা লিখে আসতে ওই হবে। রিলেটেড, রাইট, ওই রিলেটেড কথাবার্তা বলা। সো সবাইকে আসলে অগ্রিম ঈদের শুভেচ্ছা, যে আসলে সামনে ঈদ আছে ইনশাল্লাহ। যে ঈদের স্যার অগ্রিম শুভেচ্ছা, এবং কে কোথায় যাবে না যাবে সেটা তো অ্যাকচুয়ালি আমরা জানি না। কিন্তু আমরা আশা করব ঈদের পরে, বা তোমরা যদি আরো ভালো ইডু পরিবার যারা, যাতে করে আরো বেশি মেম্বার হয়, সেই জন্য আমরা যদি আরো বেশি করতে পারি, আমরা যদি একসাথে হইতে পারি, জয়েনিং হতে পারি, একসাথে যদি একটা আড্ডা দিতে পারি, একসাথে থাইকা শারীরিক ভাবে, অনলাইন না, এটা আমরা কিন্তু প্রস্তুত করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সো সবাই একটু ঈদের শুভেচ্ছা, এবং সবাই সবার জায়গা থেকে ঈদ করবা, ভালো মতো করবা। এবং দোয়া করি যাতে করে ঈদের দিন কোনো ধরনের কেউ অসুস্থ না হও, কারণ ঈদ একবার আসে বছরে, মানে ঈদ উল ফিতর। তো সেই ক্ষেত্রে আমি দোয়া করি যাতে সবাই সুস্থভাবে ঈদটা কাটাও। ঠিক আছে। জি স্যার, আপনাকে ঈদের ওকে শুভেচ্ছা। স্যার আপনাকে ওকে ঈদ তো মোবারক। স্যার, ঈদ স্যার স্যার মোবারক, ঈদ। আপনার ওকে, ইনশাল্লাহ। মোবারক। আর তোমাদের, হ্যাঁ তোমাদের আজকে মানে ক্লাস অফিসিয়ালি শেষ ঈদের আগে। আজকে হচ্ছে কয় তারিখ? 24 তারিখ মেবি। জি স্যার। তো আজকে যদি 24 তারিখ হয়, 24 তারিখ থেকে হয়তো বা এরকম হতে পারে 5-6 তারিখে তোমাদের খুলবে, তারপরও নোটিশ দেওয়া হবে তোমাদেরকে। ঠিক আছে। নোটিশ দেওয়া সো হয়ে গেছে স্যার, আচ্ছা, দেখলাম দেওয়া হয়ে 5 গেছে। তারিখে। হ্যাঁ, 5 তারিখ পর্যন্ত অফ, মানে 5 তারিখ কি খোলা? জি স্যার। আচ্ছা, 5 তারিখে খোলা হলে 5 তারিখ দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ। এবং স্যার একটা তোমার, কোশ্চেন ছিল, জি জি আপনি অবশ্যই। কোত্থেকে ক্লাস করাচ্ছেন? আচ্ছা, আমি হচ্ছে এডু পরিবারের অফিস থেকে, এবং আমি এডু পরিবারের একজন টিচার কোঅর্ডিনেটর। মানে হচ্ছে টিচার কোঅর্ডিনেটর, স্টুডেন্ট কাউন্সিলের মেন্টর। মানে হচ্ছে যে তোমাদের যত যাবতীয় যত ধরনের প্রবলেম যা আছে সবকিছু আমি, এবং আরেকজন আছে সে হচ্ছে অন্তর স্যার, আরেকজন আছে জাহেদা ম্যাডাম। অন্তর স্যারকে চিনো হয়তো বা অনেকেই। জি স্যার। ওকে। স্যার তো আমি তো নতুন, আমি আপাতত কাউকে চিনি না। আচ্ছা আচ্ছা, ওটা সমস্যা নেই, আস্তে আস্তে চিনে যাবা, সবকিছু চিনবা, আস্তে আস্তে কিভাবে হয় না হয় সবকিছু চিনতে পারবে। এবং তোমাদের আরেকটা সুখবর আমি দেবো ঈদ উপলক্ষে, সেটা হচ্ছে তোমাদের অনেকের গ্রুপ খোলা হয়েছে, সেটা হচ্ছে মেন্টরশিপ হিসাবে আছে অনেকের। তোমরা কি স্যার পাইছো আমাদের সবাই? তো কালকে একটা গ্রুপ পেয়েছি আর্টসদের জন্য, শুধু 10। আর্টসের শুধু 10? এই যে জি। আর্টস যারা আছে, আর্টস আমরা 4জন টিচার আছে, এই 4জন টিচার টিচার যারা আছে তারা হচ্ছে 6, 7, 8, 9, 10 যারা আছে, তাদের স্টুডেন্ট যারা, তাদেরকে আলাদা আলাদা করে ভাগ করে নিছে। ফর এক্সাম্পল, আমার 10-এর আর্টস যারা আছে তারা হচ্ছে আমার স্টুডেন্ট। মিনস হচ্ছে তোমাদের যত ধরনের প্রবলেম হয়, যত পার্সোনাল প্রবলেম, যত ধরনের প্রবলেম, সেটা যদি সিলেবাস প্রবলেম হয়, সেটা যদি তোমাদের পড়ালেখা রিলেটেড সমস্যা হয়, যেই সাবজেক্টে হোক, তোমরা হচ্ছে আমার সাথে কথা বলবা এবং আমাকে তোমরা নক দিবা। বুঝতে স্যার পারছো? আমার তো কোশ্চেন জি ছিল। স্যার। হুম, বলো।
এই যে এখন তো বন্ধ থাকবে তাই না, ওই যে হুম ঈদের জন্য। তো হুম এর মধ্যে যদি কোনো কোশ্চেন যদি করি এনিওয়ান তাহলে এর জন্যই ঈদের আগে আমরা খুলছি এবং তোমাদের সাথে কথা বলবো, তোমাদের সাথে ঈদের শুভেচ্ছা জানাবো সবকিছু, শুধু যে পড়ালেখা এরকম রিলেটেড না। এই গ্রুপে ধরো যে আড্ডাটার আমি বলতেছি না, বাট নর্মালি পড়ালেখা রিলেটেড হলেও সেখানে ধরো সব ধরনের কথাবার্তা হবে আর কি। ঠিক আছে, আচ্ছা ডকুমেন্টস পাওয়া যাবে? সব সময় পাবা, প্রবলেম নাই। তবে তবে রিকোয়েস্ট, রাত 12টার পরে তো অবশ্যই মেসেজ দিবা না, আমি আশা করি আর কি। অবশ্যই, কারণ এটা তো 12টার আগে, হ্যাঁ 12টার আগে ইনশাল্লাহ দেওয়ার ট্রাই করবে, এবং যে কোনো পড়ালেখা রিলেটেড যেই প্রবলেমই হোক না স্যার। কেন এটা সে জানাবা। বলো। আপনাদের ঈদে কয়দিন বন্ধ? আচ্ছা, ঈদের বন্ধ আছে আমাদের প্রায় 11 দিন বন্ধ। আচ্ছা, ঠিক আছে, আর নোটিশ দেওয়া হবে। এবং সবাই কি তোমরা গ্রুপে জয়েন হইছো বা হইতে পারছো, একটু বলো তো। জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, যারা হও নাই তারা হচ্ছে একটু দেখবা যে গ্রুপে, মেইন যে গ্রুপ আছে 9-10-এর বা আর্টসের গ্রুপ বা কমার্সের গ্রুপ যেগুলো আছে, ওইগুলোর ভিতরে দেখবা ছবি দেওয়া আছে যে এই টিচারের আন্ডারে হচ্ছে এই কয়েকটা স্টুডেন্ট। যেমন ধরো রাকিব স্যারের আন্ডারে 10-এর আর্টসের নাম্বার সহ দেওয়া আছে, মানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে। তোমরা চাইলে যারা অ্যাড হইতে পারো নাই তারা ওইখানে যায় অ্যাড করতে পারো, নাম্বারে জাস্ট মেসেজ দিবা যে স্যার আমার নাম এরকম, আমি হচ্ছে ক্লাস 10-এ পড়ি, আর্টসের, আমাকে একটু অ্যাড করে দেন, আমি তখন অ্যাড করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, জি স্যার। ওকে। তাহলে আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলো, আমি তাহলে একটু লিভ নিয়ে নিবো আর কি। না স্যার, কোনো কোশ্চেন নাই। আচ্ছা, প্রশ্ন নাই, যার প্রশ্ন নাই সে সালাম দিয়ে চলে যাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। স্যার স্যার আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। থাকবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।